আপনারা জানেন যে কথা হোকে আমরা সেই বিষয়গুলো নিয়ে খোলা মনে মুক্ত মঞ্চে আলোচনা করার চেষ্টা করি। বিতর্ক তো থাকে নিঃসন্দেহে, সারা বছর সারা সপ্তাহ জুড়ে অনেক বিতর্ক থাকে, কিন্তু তারপরেও যে বক্তব্য যে ভার্সনগুলো তুলে ধরার দরকার, যা মানুষ শুনতে চান, তার জন্য অন্তত সপ্তাহে একটা দিন যেখানে খোলা মনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। আর বলার অপেক্ষা রাখেন এই সময় সব থেকে বড় ইস্যু, প্রথম শিরোনামে যা উঠে এসেছে তা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তার ভূমিকা, তাকে কেন্দ্র করে একটা অনভিপ্রেত ঘটনা এবং তাকে কেন্দ্র করে আরও একবার কাঠগড়ায় যাদবপুরের ভেতরের পরিবেশ অন্দরমহল। কাদের প্রশ্রয়, কাদের আশ্রয় দীর্ঘদিন ধরে এখানে এই চূড়ান্ত অব্যবস্থা চলছে। একদিকে দেশবিরোধী কাজের পরিচয় পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে সেখানে। শুধু তাই নয়, সেখানে এমন কিছু সংগঠন রয়েছে, অতি বাম সংগঠন, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই চালাচ্ছেন এমন কিছু সংগঠন, এমন কিছু কাজ। সোশ্যাল মিডিয়াতে সেদিকে নজর রাখলে রীতিমতো হাড় হিম হওয়ার অভিজ্ঞতা হবে, রক্ত ঠান্ডা হয়ে যাবে। এতদিন ধরে যেগুলো চলছে সেগুলো রাজ্যের যে সরকার রাজ্য চালাচ্ছে 2011 সাল থেকে, তারা এই বিষয়ে কিছুই জানে না। বিন্দু বিসর্গটা কি আদৌ সম্ভব? আর দুই, যদি সত্যি জেনে থাকে তাহলে এগুলোকে লালন পালন করার কি মানে? যেখানে গোটা দেশ থেকে মেধাবীরা আসতে পারতেন, সেই জায়গাতে একটা সীমাবদ্ধতা তৈরি করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মেধাবীদের জন্য দরজা খোলে এবং তারপরও অদ্ভুত রকমভাবে মেধাবী অপরিণত মগজগুলোর ধুলাই করার বন্দোবস্ত করে একটা দেশবিরোধী এজেন্ডা সেট করার নেপথ্যে আসলে কাদের উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে? অনেকগুলো প্রশ্ন থাকছে। এই সব কিছু নিয়ে আজকের কথা হোকের একটা খোলা মঞ্চে আলোচনা শুরু করা যাক। যাদবপুরের যে বেয়াদপিগুলো দীর্ঘদিন ধরে দেখেছি বা যে জঙ্গি ঠেকের খবর বর্তমানে পাওয়া যাচ্ছে, আসলে তা কাদের জন্য হচ্ছে? শাসকের প্রশ্রয় হচ্ছে, শাসকের আশ্রয় হচ্ছে, নাকি আসলে পুরোটাই উদাসীনতায়? নজরদারির অভাব রয়েছে, সিস্টেম তৈরির অভাব রয়েছে, আর সেই ফাঁক গলে দিনের পর দিন ধরে ব্যাঙের ছাতার মতো একটা যা ইচ্ছে তাই হওয়ার মুক্তাঞ্চল তৈরি হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই প্রশ্নের আলোচনাতে এই আজকের কথা হোকের টপিকের আলোচনা যারা আমার সঙ্গে রয়েছেন, আমি এক এক করে আলাপ করাবো। প্রথমেই আলাপ করাবো আজকের মূল অতিথি যিনি রয়েছেন, বক্তা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলার কথা হোকে। রয়েছেন গবেষক জিষ্ণু বসু, রয়েছেন বিজেপি মুখপাত্র এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং আমরা আরেক দিকে রয়েছেন অধ্যাপক শম্পা সেন, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, এবং রয়েছেন অভিনেতা এবং যাদবপুরেরই প্রাক্তনী অরিত্র দত্ত বণি। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার কথা হোকের এই মঞ্চে। আশা করি খোলাখুলি আলোচনা হবে, খোলাখুলি কথা হবে। এর বাইরেও একজন দর্শক রয়েছেন। আমরা জানি যে কথা হোকের এই মঞ্চে আমরা অন্তত 2জন বা 3জন বা 4জন দর্শককে রাখার চেষ্টা করি, যারা প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের বিভিন্ন শো, ডিবেট শো দেখেন, কিন্তু সরাসরি পার্টিসিপেট করার অপশান থাকে না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঈশানজিৎ রায়। ঈশানজিৎ আইনের ছাত্র এবং যাদবপুর নিয়ে সাম্প্রতিক সময় তিনিও কথা বলছেন, ভাবনা চিন্তা করছেন, প্রশ্ন করতে চান, তার কথা শুনবো। আর রয়েছেন রাজস্বী চক্রবর্তী। রাজস্বী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যেটাকে আমরা বলি IR, সেখান থেকে PhD করছেন এই মুহূর্তে। আমি শুরু করব নিঃসন্দেহে প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে দিয়েই। কি মনে করছেন স্যার, আপনি কাকে দায়ী মনে করেন? শাসকের প্রশ্রয় হচ্ছে নাকি আসলে উদাসীনতায় হচ্ছে? প্রথমেই বলি, ঋষি অরবিন্দের দ্বারা সৃষ্ট এবং তার ইডিওলজিতে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল জাতীয়তাবাদের পীঠস্থান চিন্তা করে, সেই বিশ্ববিদ্যালয়ে যে উগ্র দেশবিরোধী স্লোগান, পোস্টার এবং হয়তোবা কিছু অ্যাক্টিভিটিও আমাদের চোখে পড়েছে, সেইটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, এগুলো কিন্তু শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ধরাটা ঠিক হবে না। এটা একটা ক্রমবর্ধমান এবং ক্রমান্বয়ে এই ঘটনাগুলো ঘটে চলেছে। এটা আজ থেকে না, বেশ কয়েক বছর ধরে। এবং এই প্রসঙ্গে আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আমি বলবো, যে আমি যখন যাদবপুরের দায়িত্বে প্রথম এলাম, যাদবপুরে যেসব জিনিসগুলো আমার চোখে খুব লাগলো, যেগুলো অন্য কোনো ইউনিভার্সিটিতে আমি কখনো দেখিনি, সেইগুলো হলো যে সন্ধ্যার পরে যাদবপুর এক অপরাধীদের মুক্তাঞ্চল হয়। একদিকে যেমন গাঁজা, মদ,
এবং বিভিন্ন রকম অনাচার ব্যভিচারের একটা জায়গা হয়ে দাঁড়ায়, ঠিক সেরকম কিছু উগ্র বাম রাজনীতি সেই অন্ধকারের আড়ালে কাজ করে চলে। দ্বিতীয় হলো, যাদবপুরে যে সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা এসেছে বা আসে, আমি যদিও এই ব্যাপারের একজন এক্সপার্ট নই, তাও আমার মনে হয়েছিল যে সমস্ত ট্রানজাকশানগুলো একদম যে ট্রান্সপারেন্ট তা নয়। সেখানে আমি চেয়েছিলাম সরকারি পদ্ধতির মাধ্যমে অডিট করাতে, এবং সেই সময় অনেকেরই আমি চক্ষুশূল হই। আর এই যে গাঁজা মদ ভাঙের যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ট্রানজাকশান যাদবপুরের বুকে হয়, সেইটা আটকানোর জন্য যা যা করার আমি করেছিলাম, সেই মধ্যরাত্রে টহল দেওয়া থেকে আরম্ভ করে পাঁচিলে কাঁটাতারের বেড়া দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ছিদ্রগুলো বন্ধ করা, স্ক্যানিং ইত্যাদি, এবং সেই সমস্ত ফ্লাড লাইট দেওয়া ইত্যাদিগুলো করার পরে যাদবপুরের যে সেই তথাকথিত ফোক কলরব, যেটা অ্যাকচুয়ালি পরে যোগ কলরবে রূপান্তরিত হয়েছিল, কারণ যে কারণে আন্দোলনটা হয়েছিল পরে দেখা গেছিল সেটা সর্বৈব মিথ্যা। সুতরাং সেই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে আমি যে অ্যাকশানগুলো নিয়েছিলাম এবং মহামান্য হাইকোর্ট যেগুলো বলেছিলেন, সেইগুলো প্রতিটা স্টেপে যদি ফলো করা হতো তাহলে যাদবপুর নিশ্চয়ই এই জায়গায় এসে পৌঁছতে পারতো না। এবং এই প্রসঙ্গে বলি যে অধ্যাপকদের এখানে একটা বিশেষ রোল আছে। অধ্যাপকদের এই রোলটাকে ঠিকমতো করা দরকার, এবং যাদবপুরে যে বিশৃঙ্খলা হচ্ছে শোনা যায়, এবং আমারও মনে হয়েছিল যে অধ্যাপকরা সবাই ঠিকমতো সেই দায়িত্ব পালন করছেন না ছাত্রদের সঠিক পথে গাইড করার। এবং এই যে ছাত্ররা তৈরি হয়েছে, যে ছাত্ররা বলছে তারা বাম বা অতি বাম, তাদের সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে যে তারা সত্যিই বাম অতি বাম কিনা, কারণ তারা পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বড় বড় চাকরি করবে, বিদেশে যাবে, নানান রকম ভোগের মধ্যে চলে যাবে। এবং এই সঙ্গে আরেকটা বলি, যতদূর আমি জানি যে সত্যিকারের বাম নেতারা কখনো হিংসার প্রশ্রয় দেন না, কিন্তু যে হিংসা, ক্রমবর্ধমান হিংসা এখানে তৈরি হয়েছে, সেইটার পেছনেও যে এই কি মদত কাজ করছে, কারা কাজ করছে, কেন কাজ করছে, কি কি স্বার্থ কাজ করছে, সেইগুলো এখানে দেখা খুব দরকার। আমি বলেছি, আবার বলবো যে এক ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হওয়া দরকার, প্রয়োজনে এনআইএ এখানে ইনভেস্টিগেশন দরকার, যাতে এখান থেকে প্রকৃত সত্য উঠে আসে যে এই উস্কানিগুলোর পিছনে কারা রয়েছে, কেন উস্কানি দিচ্ছে, কেন এখানে দেশবিরোধী চক্রান্তের একটা আখড়া তৈরি করার চেষ্টা করছে। এবং এই প্রসঙ্গে আরেকটা বলবো যে এইটা এখন বিশেষভাবে দরকার, তার কারণ এইটা এখন থেকে কন্ট্রোল না করা হলে ভবিষ্যতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এর প্রভাব আসতে পারে, যেটা মোটেই কাম্য নয়। একদম স্যারের কথা সূত্র ধরে এখানে সম্পাদি রয়েছেন শম্পা সেন, অধ্যাপিকা, তার কাছেই আসছি। আদর্শের জায়গা থেকে মনে হচ্ছে যে এই জিনিস চলছে, এই অরাজকতা চলছে, দেশদ্রোহিতা চলছে, নাকি আসলে সরকার তার নিজের স্বার্থে একটা অংশকে বাঁচিয়ে রেখেছে যাতে ইচ্ছে মতো কাজে লাগানো যায়? কারণ আমি এই কারণে প্রশ্নটা করছি, কারণ এটাকে দেখেছি আমরা যে প্রথম নির্বাচনের ক্ষেত্রে আজ থেকে কয়েক বছর আগে যখন এনআরসি বা সিএ মুভমেন্ট হলো, ঠিক এই কলেজ ক্যাম্পাস থেকে এই নির্দিষ্ট মুষ্টিমেয় ছাত্র সংগঠনরাই কিন্তু মেন স্ট্রিম রাজনীতিতে আসার, যাদের কোনো সম্ভাবনা নেই, যারা ছাত্র সংগঠন করছেন, ছাত্র রাজনীতি করছেন, তারা শুরু করে দিলেন এখান থেকে ক্যাম্পাস থেকে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন। তাহলে কি মনে হচ্ছে, মানে যোগসূত্র কোথায়? আর সরকারের প্রশ্রয় নাকি উদাসীনতা, কোনটাকে আপনি বেছে নেবেন এক্ষেত্রে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত চিন্তার পরিবেশকে সবসময় আমরা লালন করে এসেছি। আমি যাদবপুর এবং প্রেসিডেন্সির প্রাক্তনী, এফটিআই এর প্রাক্তনী, আমরা দেখেছি যে এই শিক্ষাঙ্গনগুলো কিন্তু আমাদের বহু ভালো ছাত্রছাত্রীকে শেষ পর্যন্ত জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে দিয়েছে, এবং একটা ভারতবর্ষের যে মেধা চর্চার জায়গা, সেই মেধা চর্চার জায়গাতেও তারা অংশ নিতে পেরেছেন। কিন্তু আমি যেহেতু প্রায় 30 বছর অধ্যাপনা করি, আমি নিঃসন্দেহে এটুকু জোরের সঙ্গে বলবো, কোনো ক্যাম্পাসেই ছাত্র রাজনীতির নামে কোনো বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা, এটাতে আমরা প্রশ্রয় দেব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।